বলে রুমের বাইরে গিয়ে আবার পড়ে গেল। সবাইকে ডেকে আনতে গিয়ে শেহনাজ কমপক্ষে 5 বার চিৎপটাং হয়ে পড়ে গিয়েছিল। আয়েশা যে রাগে ওকে ভস্ম করে দেয়নি, এটা ওর না হওয়া অসহায় স্বামীর ভাগ্য। সবার মধ্যে অস্থিরতা, সবার চোখের সামনে সিনুর ডেলিভারির দিনের দৃশ্যগুলো এসে হানা দিচ্ছে। সেই দুর্বিষহ মুহূর্ত যেন আর না দেখতে হয়, মনে মনে সেই দোয়াই করছে সকলে। হাসান ভিলার সবাই উপস্থিত হলেও বারিশ এখনো আসেনি। ওকে কিছুক্ষণ আগে সাফাস ফোন করে আয়েশার অবস্থার কথা বলেছে। আয়েশাকে ভেতরে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে। বেচারি ঘাবড়ে আছে ভীষণ। প্রথমবার মা হতে যাচ্ছে, ঘাবড়ানোটা স্বাভাবিক, তার উপর স্বামী সাথে নেই। ওর এই ভাবনার মধ্যেই বারিশ মেঝের উপর টর্নেডো তুলে ওখানে চলে আসলো। ওর শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে, রীতিমতো হাঁপাতে হাঁপাতে জিহবা বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সাবাস বাদাম খাওয়া বাদ দিয়ে কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে মনে মনে বলল, 5 মিনিট আগে না ফোন করে বললাম, উড়ে উড়ে এলো নাকি? বলা তো যায় না, হেলিকপ্টার হয়তো ভাড়া করেছিল। কিন্তু এই আহাম্মককে হেলিকপ্টার দিল কে? নিজের চিন্তাকে পাশে রেখে সাবাস আবারও বাদাম খেতে লাগলো। নীরর পাশে এসে বলল, আপনি এই অবস্থা তো বাদাম কিভাবে খাচ্ছেন? ভয় করছে না সাবাস ভাইয়া? সাবাস চকিতে নীরের দিকে তাকালো, অতঃপর আরো একটা বাদাম খেয়ে বলল, আমাকে ভাইয়া বলতে যেমন তোর ভয় করেনি, তেমনি আমারও ভয় করছে না। তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আল্লাহর রহমতে আমার বোনের নতুন পোর্টলার কিছু হবে না, এই বিশ্বাস আমার আছে। কিন্তু বারিশ স্যারের কি হবে সে বিষয়ে আমি জানি না। নীর সাবাসের টিটকারিতে লজ্জা পেয়ে গেল, কিন্তু কি করবে? এখনো নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারেনি ও। বারিশের চেঁচামেচিতে নীর লজ্জা থেকে বেরিয়ে সামনের দিকে তাকালো। আয়েশা বারিশের কান টেনে ধরে বলছে, এতক্ষণ থেকে একা একা ব্যথা সহ্য করছি, আর আপনি এখন এসেছেন ঢং দেখাতে? সত্যি বলছি, পরের বার আপনি প্রেগনেন্ট হবেন, আমি হতে পারবো না। বারিশ চাপা আর্তনাদ করে বলছে, ছাড়ো, ব্যথা লাগছে আয়শু। আমারও লাগছে বারিশু। সিনু আর তানিয়া এসে আয়েশার হাত থেকে বারিশকে বাঁচালো। মহিলা ডাক্তারটা চলে আসতেই সাজিদ নিজের নীরবতা ভেঙে চটজল দিয়ে মেয়ের কাছে চলে আসলো। আয়েশার লেবার পেইন উঠেছে শোনার পর থেকেই ও থম মেরেছিল। ও মেয়ের পাশে গিয়ে ওর হাত আলতো করে ধরে অস্থির চোখে এক দৃষ্টি মেয়ের দিকে তাকিয়ে থাকলো। বাবার এমন রূপ দেখে আয়েশা ব্যথার কথা ভুলে গেল। ও নিজেও বাবার হাত আলতো করে ধরলো। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর সাজিদের অস্থিরতা দ্বিগুণ হয়ে গেল। আয়েশা শান্ত স্বরে বলতে লাগলো, রিল্যাক্স বাবা, আমার কিচ্ছু হবে না। এরই শুধু পার্থক্য হবে, আর সেটা হচ্ছে সিঙ্গেল হয়ে যাব, ডাবল হয়ে ফিরবো, ব্যাস এটুকুই। সাজিদ তবুও মেয়ের হাত ছাড়ছে না। ওর ভীষণ ভয় হচ্ছে। শেহনাজের জন্মের পর যে ট্রমার সম্মুখীন হয়েছিল, এখনো সেই ট্রমা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়নি ও। আয়েশা এবার মুচকি হেসে বলতে লাগলো, ও বাবা, এমন করছো কেন? আমি যাবো আর আসবো, আল্লাহর উপরে বিশ্বাস আছে আমার, তুমিও মনে প্রাণে বিশ্বাস করতে পারো। সাজিদ মাথা উপর নিচে ঝাঁকালো, মুখে কিছু বলল না। মেয়ের কপালে চুমু খেয়ে ও আয়েশার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সেদিকে ভুরু কুঁচকে তাকিয়ে থেকে সিনু তানিয়াকে বলতে লাগলো, যেখানে বাবা হয়ে মেয়েকে সান্ত্বনা দেওয়ার কথা ছিল, সেখানে কি না মেয়েই বাবাকে সান্ত্বনা দিচ্ছে। আশ্চর্য! এমন পরিস্থিতিতে আরও একবার ফেলেছিল এই বুড়ো। বাচ্চারা যখন ছোট ছিল তখন এই রামছাগলকে ভাত তুলে খাওয়াতে হতো, যেখানে আমার ছোট ছোট বাচ্চাগুলো একা একা খেত। শাশুড়ি মা এ কেমন প্রোডাক্ট রেখে গেছে আমার জন্য। তানিয়া ওর কথা শুনে হাসতে লাগলো। হঠাৎ একদিকে চোখ যেতেই ও হাসি বন্ধ করে কাটকাট গলায় বলল, একটা না দুটো রেখে গেছে। আমারটাকে দেখ, অলরেডি মিষ্টি বিলানো শুরু করে দিয়েছে। সিনু তাকিয়ে দেখলো মেহমেদ হাসপাতালের সবাইকে মিষ্টি দিচ্ছে আর বাচ্চার জন্য দোয়া করতে বলছে। ওর থেকে নজর সরতে না সরতে দেখলো বারিশ মহিলা ডাক্তারটাকে রীতিমতো ট্রেনিং দিচ্ছে। এমন ভান করছে যেন ও নিজেই ডাক্তার। তানিয়া ইশারা করতেই সিনু স্বাধীনের দিকে তাকালো। ও একটা চশমা পরা বৃদ্ধ লোকের সাথে এমন মধুর আলাপ জুড়ে দিয়েছে যা বলার মতো না। ওরা দুবার থেকে স্বাধীনের এই অস্বাভাবিক আত্মীয়তার সম্পর্কে জেনেছিল। সিনু দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো,
হায় রে তানি, আমি ভেবেছিলাম আমাদের চেয়ে বড় পাগল আর কেউ হতে পারবে না, কিন্তু আমাদের বাচ্চা আর মেয়ে জামাই দুটো দেখছি পাগল হওয়ার মাত্রাকে ছাড়িয়ে গেছে। আমরাও পাগল, স্বামীগুলোও পাগল, বাচ্চাগুলোও পাগল, এখন দেখছি জামাইগুলোও পাগল। এই ছিল ভাগ্যে। তানিয়া হেসে উঠে বলল, তা যা বলেছিস, কিন্তু বড়ই কিউট আমাদের ফ্যামিলিটা। এদের থেকে একটু হিসাব নিতে ইচ্ছে করে না। মহিলা ডাক্তারটা বারিশের ইনভেস্টিগেশন থেকে বহু কষ্টে রেহাই পেয়ে আয়েশাকে ভিতরে নিয়ে গেল, দুজন নার্সকে সাথে নিয়ে। দরজা বন্ধ করার আগ মুহূর্ত পর্যন্ত আয়েশা সকলের দিকে তাকিয়ে থাকলো। সব শেষে তাকালো বারিশের দিকে, যে অসহায়ভাবে ওর দিকেই তাকিয়ে আছে। পাক্কা 1 ঘন্টার চরম অস্থিরতার পর একটা ছোট্ট বাচ্চার রিনরিনে গলার কান্নার আওয়াজ শুনে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। নতুন অতিথিকে একটা সাদা কাপড়ে মুড়িয়ে ডাক্তারটা বেরিয়ে আসতেই বারিশ তার সম্মুখে চলে গেল। ওর সারা শরীর কাঁপতেছে। ওর কম্পমান শরীরের দিকে তাকিয়ে ডাক্তার বলল, বাচ্চাকে নিতে পারবেন, আপনি তো কাঁপছেন। বারিশ অস্থিরভাবে বলতে লাগলো, পারবো পারবো, আমার বাচ্চাকে আমি নিতে পারবো। ডাক্তারটা মুচকি হেসে বারিশের হাতে বাচ্চাটাকে দিয়ে বলল, নিন আপনার ছেলেকে। বারিশ নিজের ছেলেকে এমনভাবে ধরলো যেন একটু কষ্ট না পায় বাচ্চাটা, আর ভুলেও যেন হাত থেকে পড়ে না যায়। ও এক ধ্যানে বাচ্চাটাকে দেখতে থাকলো তো দেখতেই থাকলো। সাজিদ ওর কাছে গিয়ে গলা খাকারি দিল। বারিশ ছেলের দিকে চোখ নিবদ্ধ রেখেই বলল, কি? আমাকে দাও। কেন দিব? কেন দিবে না? এটা আমার বাচ্চা। এটা আমার বাচ্চার বাচ্চা। এটা অনেক দূরের সম্পর্ক হয়ে যায় বাবা। আপনি আপনার বাচ্চার কাছে যান, আর আমি আমার বাচ্চা নিয়ে একটু থাকি। বারিশ দাও বলছি। ডিস্টার্ব করবেন না বাবা। সাজিদ গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকলো। মেহমেদ দাঁত কেলিয়ে ওর কাছে গিয়ে বলল, দেখ কেমন মজা, আমার বাচ্চাকে মানে তুষারকে জন্মের পর ছিনিয়ে নেওয়ার শাস্তি অবশেষে পেলি। শান্তি শান্তি। সাজিদ অগ্নিদৃষ্টিতে ওর দিকে তাকালো। তা দেখে মেহমেদ আবারও বলল, শান্তি শান্তি। আরো কিছুক্ষণ পর বারিশ নিজের ছেলেকে সবার কাছে দিল। এক এক করে সবাই বাচ্চাটাকে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। বাচ্চার কানে আজান তো দিয়েছে বারিশ, কিন্তু নাম রাখার দায়িত্বটা আয়েশা পালন করবে। কিন্তু এখন পারবে না, কারণ বেচারি ভীষণ ক্লান্ত, ঘুমিয়ে আছে। 2 সপ্তাহ পেরিয়ে গেছে। আয়েশা নিজের ছেলের নাম রেখেছে আলিফ আহমেদ। আলিফ এখন হাসান ভিলার সকলের চোখের মণি। বারিশ অনেক যুক্তি দেখানোর পর আজ নিজের বউ বাচ্চাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। ওর একটাই কথা, 5 মাসের জায়গায় বেশি সময় থেকেছে আয়শা, আর না, এবার আমার সাথে যাবে ওরা। আবারও সাজিদের সাথে ওর মনোমালিন্য হতে ধরেছিল, কিন্তু হাসান ভিলার আইনস্টাইন তা খুবই পারদর্শিতার সহিত সামলে নিয়েছে। আলিফ চলে যাওয়ার পর বাড়িটা খা খা মরুভূমি হয়ে গেল। সবাই ড্রয়িং রুমে বসে বসে দীর্ঘশ্বাস ফেলছে। সবাই বলতে সবাই না, সবাই নিজের রুমেই আছে। অবিবাহিত আর বিবাহিত জীবনের মধ্যে কোনো পার্থক্য দেখতে পারছে না ও। শুধু নিজের রুমে ছোট্ট একটা পরী ঘুর ঘুর করছে। তা বাদে সবকিছু আগের মতোই। সভাস নীরের সাথে এখন আগের মতোই কথা বলে, তবে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক এখনো গড়ে ওঠেনি ওদের মধ্যে। একটু পর নীর রুমে চলে আসলো এক বাটি বাদাম নিয়ে। সেগুলো সাভাসের সম্মুখে রেখে বলল, এই নিন বাদাম খান। সাভাস বাদামগুলো নিয়ে খেতে শুরু করলো। নীর এখনো দাঁড়িয়ে আছে দেখেও বলতে লাগলো, দেখ নাকি, এভাবে নজর দিবি না। অবশ্য দিয়ে কোনো লাভ নেই, কারণ আমি তোকে বাদাম তো দূর, বাদামের খোসাও দিব না। নীর মুখ ভেঙচি কেটে বলল, আপনার থেকে চেয়েছে কে? যত সব। নীর উল্টো ঘুরে যেতে ধরলে ওর গায়ের ওড়নাটা টেবিলের সাথে লেগে আটকে গেল। জোরে হাঁটার দরুন ওর ওড়নাটা টান লেগে ছেড়ে গেল, আর তাল সামলাতে না পেরে নীর পড়তে ধরলে সাভাস গিয়ে ওকে ধরলো। তবে শেষ রক্ষা হলো না, দুজনেই বিছানায় পড়ে গেল। নীর চোখ খুলে নিজের সম্মুখে সাভাসকে দেখে আর ওড়না খুঁজে না পেয়ে ভীষণ রেগে গেল। সাভাসকে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, আপনি এমন কেন করলেন? সাভাস আচমকা ধাক্কা খেয়ে কিছুই বুঝতে পারল না, অবাক হয়ে বলল, আমি ইচ্ছে করে কিছু করিনি। নীর দ্রুত নিজেকে ওড়না দিয়ে ঢেকে বলল, চুপ করুন, আমি যা বোঝার বুঝে গেছি। কি বুঝছিস তুই? উল্টা পাল্টা ভাববি না নাকি?
নীর ক্রন্দনরত চোখে অগ্নিবর্ষণ করে সাবাসের দিকে তাকিয়ে বলল, আমি যা বুঝেছি ঠিক বুঝেছি। আপনি ইচ্ছে করে এমন করেছেন। নাকি দেখ আমি নীর হাত উঁচিয়ে বলল, কোনো কথা নয়। আপনি আমাকে স্পর্শ করার চেষ্টা করেছেন। দোহাই লাগে, আমাকে স্পর্শ করার সাহস দেখাবেন না। সাবাস অবিশ্বাস্য দৃষ্টিতে নীরের দিকে তাকিয়ে থাকলো। অতঃপর হাত মুষ্টিবদ্ধ করে গম্ভীর মুখে দরজায় লাথি মেরে রুম থেকে বেরিয়ে গেল। আর নীর নিজেকে আরেকটু ভালো করে ঢেকে কাঁদতে লাগলো। আয়েশা আলিফকে খাওয়ানোর পর ওর গায়ে পাউডার দিয়ে পোশাক পরিয়ে দিল। তারপর ছেলের গালে ক্রমাগত চুমু খেতে খেতে বলল, আমার বাবাটা বড় হয়ে সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে আনবে, তাই না? বারিশ রুমে প্রবেশ করতে করতে বলল, তোমার মতো মাথা পেলে বউ পাওয়ার আশা ওকে ত্যাগ করতে হবে। আয়েশা ওর অপমানকে গায়ে না মেখে বলল, সেটাই, আমার মাথা পেলে ও বউ কেন পাবে? ও পাবে রূপকথার রাজ্যের রাজকন্যাকে। বারিশ টি শার্ট পরে আয়েশার কাছে এসে ওর ঠোঁটে একটা চুমু খেয়ে বলল, অপমানকে কিভাবে প্রশংসাতে রূপান্তরিত করতে হয় সেটা তোমার থেকে শেখা উচিত। আয়েশা খানিকটা লজ্জা পেল। বারিশ ছেলেকে কোলে নিয়ে রুমময় পায়চারি করতে লাগলো। একটু পর ছেলের সাথে একা একা বকবক করতে লাগলো। আয়েশা মুচকি হেসে চোখ বুজলো কিছুক্ষণের জন্য, কিন্তু ওর ঘুম উবে গেল যখন বারিশের আলিফকে করা প্রশ্নটা কানে আসলো। বাবা বলো দেখি, নিউটনের সূত্র কয়টি? আর আপেলটা কেন নিচের দিকেই পড়লো? উপরের দিকেও তো পড়তে পারতো, তাই না? আয়েশা দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, ও তো আমার পেটেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসেছে, তাই এসবের উত্তর ওর জানা, তাই না? সেই ঘটনার পর থেকে সাবাস নীরকে ইগনোর করে চলেছে। না নীরের সাথে কথা বলে আর না ওর দিকে তাকায়। বলতে গেলে নীর যেখানে উপস্থিত থাকে সে জায়গায় সাবাসের একাংশ দেখা যায় না। রাতের বেলা নীর ঘুমানোর পর ও রুমে আসে। আজও তার ব্যতিক্রম হলো না। রাত 12টার দিকে সাবাস রুমে প্রবেশ করলো। নীর ঘুমায়নি এখনো। ও ডিম লাইটের আলোয় এক পলক সাবাসের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ওর কিছুই ভালো লাগছে না। সবকিছু মনে হচ্ছে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আগে সবকিছু কত পারফেক্ট ছিল, অথচ সাফিমের বিষয়ে জড়ানোর পর থেকে নীরের জীবনে উথাল পাথাল শুরু হয়ে গেছে, যেটাও সামলাতে পারছে না। না চাইতেও সাবাসের সাথে বারবার খারাপ ব্যবহার করে ফেলছে। এসব ভাবতে ভাবতে নীরের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সেই পানিগুলো ইচ্ছে মতো পড়ার সুযোগ দিয়ে ও আরেকবার সাবাসের দিকে তাকালো। সাবাস কপালে হাত ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। সকাল সকাল দুজনেই উঠে পড়ল। সাবাস ফ্রেশ হয়ে নিচে চলে গেল, তবে যাওয়ার আগে টেবিলের উপর অ্যাপয়েন্টমেন্ট রেখে গেল। দুদিন থেকেই এমন করছে ও। সাবাস নীরের সাথে কথা না বললেও ওর ছোট ছোট সব বিষয় সম্পর্কে অত্যন্ত যত্নশীল থাকে সাবাস। এই যেমন নীর খেয়েছে কিনা, পড়াশোনা করছে কিনা, ভার্সিটিতে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা ইত্যাদি। 2 দিন আগে নীর ভুল করে নিজের হাত কেটে ফেলেছে, তাই প্রতিদিন সাবাস টেবিলের উপর অয়েন্টমেন্ট রেখে বুঝিয়ে দেয় যে ওষুধ লাগাতে ভুলিস না। নীর এসে টেবিল থেকে অয়েন্টমেন্ট নিয়ে শুকনো হাসলো। মনে মনে কিছু কথা ভেবে হাতের ক্ষতে সেটা লাগিয়ে নিল। তারপর নিচে চলে গেল। আর সিনু আর তানিয়া নিজেদের স্বামীদের জন্য দূর সম্পর্কের এক আত্মীয়কে দেখতে যাবে, তাই খাওয়া দাওয়া শেষ করে ওরা তৈরি হতে লাগলো। শেহনাজ জেদ ধরেছে ও নিজেও যাবে। প্রথমে আপত্তি করলেও শেহনাজের জেদের কাছে হার মেনে নিয়েছে ওরা। যাওয়ার সময় সিনু নীরের হাত ধরে বলল, আমরা কাল বিকেলের মধ্যে চলে আসব। এতটুকু সময় আমার সাবাসকে একটু দেখে রাখিস। আর হ্যাঁ, রান্না আমি করে রেখেছি, শুধু গরম করে খেয়ে নিস। তবে তুই না সাবাসকে দিয়ে গরম করাবি, এমনিতেই হাত কেটে বসে আছিস, হাতের ওপর আর টর্চার করিস না। এমন সময় সাবাস ওখানে চলে আসলে সিনু ছেলের দিকে তাকিয়ে বলল, নিজের খেয়াল রাখবে, ওর যেন কোনো রূপ অসুবিধা না হয়। যদি এসে দেখি ও ভালো নেই, তাহলে তোমার পিঠের ছাল তুলে দিব। সাবাস স্বাভাবিক গলায় বলল, সমস্যা নেই, তুমি যাও মাম্মা। আর শোনো, তুষারের দিকেও একটু নজর রেখো, নয়তো দেখা যাবে খাওয়া দাওয়া বাদ দিয়ে বইয়ের মাঝে ডুবে আছে। তুষার মুচকি হেসে বলল, তার দরকার নেই বড় মা, আজ আমি আমার বন্ধুদের সাথেই থাকব, বাড়িতে আজ আসবো না। শেহনাজ চকিতে ভুরু কুঁচকে তাকালো তুষারের দিকে। মনে মনে বলতে লাগলো, বন্ধু না, বান্ধবীও থাকবে ওখানে, আবার এর নেই তো।
তুষার হয়তো শেহনাজের মনের কথা বুঝতে পারলো, তাই পর মুহূর্তে বলে উঠল, শুধু ছেলে, আমার ক্লোজ ছেলে ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিব। গ্রাজুয়েশন দ্রুতই কমপ্লিট হচ্ছে তো তাই। তানিয়া কপাল কুঁচকে বলল, এত কৈফিয়ত দিচ্ছ কেন? আমরা কি একবারও বলেছি যে তুমি মেয়েদের সাথে আড্ডা দিতে যাচ্ছ? তুষার বিড়বিড় করে বলল, তুমি না বললেও বলার জন্য অন্য একজন তো আছেই মাম্মা। তুষারের দিকে মনোযোগ না দিয়ে আরো এক পর্যায়ে নীরকে বিভিন্ন উপদেশ দিয়ে ওরা সবাই চলে গেল। সবাইকে বিদায় জানিয়ে নীর কিছুক্ষণের জন্য ছাদে চলে গেল প্রকৃতির মাঝে একাকী সময় কাটানোর জন্য। বিকেলের দিকে একটু ঘুমিয়েছিল নীর। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েও ব্যালকনিতে চলে গেল। উদাস মুখে আকাশের দিকে তাকিয়ে পাখিদের দল বেঁধে দীর্ঘ পথ পাড়ি দেওয়া দেখতে লাগলো। তখনই হুট করে ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো। নীর চটজলদি অর্ধ ভেজা জামা কাপড়গুলো তুলে আনলো। সন্ধ্যার পর সাবাস কাক ভেজা হয়ে বাড়ি ফিরল। ওর অপেক্ষাতেই ছিল নীর, কারণ এত বড় বাড়িতে একা একা থাকতে ভীষণ ভয় করছিল ওর। সাবাস পোশাক পাল্টে খাবার গরম করলো। তারপর নীরের জন্য খাবার পরিবেশন করে নিজেও খেতে লাগলো। খাওয়া শেষে ওরা রুমে চলে গেল। সাবাস ক্রমাগত হাঁচি দিয়ে চলেছে। কিছুদিন থেকে সন্ধ্যার পরপরই ঠান্ডা পড়ে খানিকটা, তাই হয়তো বৃষ্টিতে ভেজার কারণে সাবাসের ঠান্ডা লেগে গেছে। যত সময় যেতে লাগলো তত সাবাসের চোখ দুটো লাল হয়ে আসতে লাগলো। ওর অবস্থা দেখে নীর বিচলিত কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন? সাবাস বার কয়েক হাঁচি দিয়ে বলল, ঠিক আছে। মুখে কথা বললেও বলিষ্ঠ দেহের সাবাস পড়ে যেতে ধরল। নীর তৎক্ষণাৎ ছুটে গিয়ে ওকে ধরল। সাবাস ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ঠিক আছে আমি। বলে ও একা একাই বিছানায় গিয়ে ধপ করে শুয়ে পড়ল। জ্বরের ঘরে ওর হুঁশই নেই যে বিছানা এখন ওর না, এটা নীরের। সাবাস জ্বরের তোপে কাঁপতে লাগলো। ওর অবস্থা দেখে নীর প্রচন্ড ঘাবড়ে গেল। কিছুক্ষণ থম মেরে থাকার পর নীর একটা ব্ল্যাঙ্কেট এনে সাবাসকে ঢেকে দিল। সাবাস জ্বরের ঘরে বিড়বিড় করে কি সব যেন বলছে। নীর সেগুলো শোনার জন্য কান খানিকটা কাছে নিয়ে গেলে সাবাস ওর হাত টেনে ধরে বলল, মাম্মা, মাম্মা, ভীষণ কষ্টে আছে আমি। আমি একটু শান্তি চাই। নীরের প্রচন্ড খারাপ লাগলো। ওর জন্যই যে সাবাস কষ্টে আছে তাতে কোনো সন্দেহ নেই। একটু পর হুট করে সাবাস নীরকে জড়িয়ে ধরল। নীরের সারা শরীর কাঁপতে লাগলো। হৃদস্পন্দন দ্রুত গতিতে চলাচল করতে লাগলো। ও এখন সাবাসের বুকের উপর লেপ্টে আছে। সাবাস ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, মাম্মা, নীর কেন এমন করে? কেন বারবার আমাকে কষ্ট দেয়? আমি জানি ওই সবার মুখের হাসি ফোটানোর সর্বোচ্চ চেষ্টা করে চলেছে, কিন্তু ও ভাবছে আমাকে বিয়ে করলে আমি খুশি হয়ে যাব। কিন্তু মাম্মা, আমি ওর ভালোবাসা চাই। ও কেন বোঝে না? কেন আমাকে এত বড় একটা অপবাদ দিল? নীরের নিজের প্রতি রাগ হতে লাগলো। সেদিন সাবাস চলে যাওয়ার পর নীর দেখেছে টেবিলের সাথে ওর ওড়নাটা লেগেছিল। ওর ভীষণ আক্ষেপ হয়েছিল, ক্ষমাও চাইতে চেয়েছিল, কিন্তু সাবাস ওকে সেই সুযোগটা দেয়নি। সাবাস আরো কিছুক্ষণ বিড়বিড় করে ঘুমিয়ে পড়ল। নীর এখনো ওর বুকের উপর। দূরে কোথাও একটা বাজ পড়তেই নীর সাবাসকে জড়িয়ে ধরল। সারাটা রাত সাবাস নীরকে একটা বারের জন্যও ছাড়ল না। নীরও চুপটি করে ওর বুকের মাঝে লুকিয়ে থাকলো। সকালে পাখির কিচিরমিচির আওয়াজ শুনে সাবাসের ঘুম ভেঙে গেল, কিন্তু নিজের বুকের ওপর ছোট্ট একটা প্রাণকে লেপ্টে থাকতে দেখে ও চমকে উঠল। দ্রুত নীরকে নিজের থেকে আলাদা করে বিছানা থেকে নেমে পড়ল। তবে এমনভাবে নীরকে সরালো যেন নীরের ঘুম না ভাঙে। সাবাস অবাক চোখে কিছুক্ষণ ঘুমন্ত নীরের দিকে তাকিয়ে থেকে ব্যালকনিতে চলে গেল। ও মাথা চেপে ধরে জোরে জোরে শ্বাস নিল। জ্বরের কথা আর মনে থাকলো না ওর। অবশ্য জ্বর যেমন হুট করে এসেছিল তেমনি হুট করে আবার চলেও গেছে। নীর ঘুম থেকে উঠে সাবাসকে না দেখতে পেয়ে দ্রুত খুঁজতে লাগলো। ব্যালকনিতে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। অতঃপর দোনামোনা করে ধীর পায়ে ওর পাশে গিয়ে দাঁড়ালো। সাবাস ওর অস্তিত্ব টের পেলেও ওর দিকে তাকালো না। ক্ষণকাল নীরবতার পর নীর বলল, জ্বর কমেছে? ঠিক আছেন এখন? সাবাস সে প্রসঙ্গে না গিয়ে অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আমাদের ডিভোর্সটা হওয়া জরুরি। আমাকে ডিভোর্স দে। নীরের হৃদয়টা মুচড়ে উঠল। কেমন যেন ভেতরটা হাঁসফাঁস করে উঠল। কথাটা বলে সাবাস রুমে চলে এলো। ওর পিছু পিছু নীরও ভিতরে এসে অস্থিরভাবে বলতে লাগলো, আমি ডিভোর্স চাই না।
সাবাসের মনে সূক্ষ্ম আশার আলো জ্বলে উঠল। ও পিছু ঘুরে বলল, কেন চাস না? নীর মাথা নিচু করে বলল, আমি পরিবারের কাউকে কষ্ট দিতে চাই না। সাবাসের মনে যে ক্ষীণ আশার আলো জ্বলেছিল সেটা এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। ও তাচ্ছিল্যের হাসি হেসে বলল, সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবনই নষ্ট করিস না। ডিভোর্স দিয়ে মুক্ত হয়েছে এই কারাকল থেকে। না, আমি আপনার সাথে সংসার করতে চাই, নিজেকে আদর্শ বউ হিসেবে উপস্থাপন করতে চাই। তবে আপনার কাছাকাছি যেতে পারবো না এত দ্রুত, একটু সময় লাগবে আমার। সাবাস ভয়ানক রেগে গেল। পাশ থেকে একটা ফুলদানি তুলে সেটা দূরে ছুঁড়ে মারল। নীর ভয় পেয়ে কেঁপে উঠল। সাবাস অত্যন্ত গম্ভীর গলায় চিৎকার করে বলল, এই, তুই আমাকে ভেবেছিসটা কি? আমার মাথায় শুধু ওসব ঘোরে? আমি তোর কাছাকাছি যাওয়ার জন্য মনে হয়ে উঠেছে? নীর কম্পিত গলায় বলল, আমি ওভাবে বলতে চাইনি। তাহলে কিভাবে বলতে চেয়েছিলে বল? আজ আমি সব শুনবো। বল, তুই আমায় নিয়ে ঠিক কি ভাবিস? নীর এক পলক রেগে যাওয়া ভয়ঙ্কর মুখের সাবাসের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলতে লাগলো, আমার বলার অর্থ এই ছিল যে আমি আপনার সাথে শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কের দোহাই দিয়ে কাছাকাছি যেতে চাই না, কোনো দায়বদ্ধতা থেকেও ইন্টিমেট হতে চাই না। আমি মন থেকে ভালোবেসে আপনার কাছাকাছি যেতে চাই, কোনো দায়বদ্ধতা থেকে নয়। আমি আপনাকে খুব করে ভালোবাসতে চাই, সত্যি বলছি, মন থেকে চাই, কিন্তু আমার একটু সময় লাগবে। সাবাস কিছুটা শান্ত হলো, তবে এখনো নীরের দিকে তাকিয়ে থাকলো। নীর চোখের পানি মুছে বলতে লাগলো, ছোট থেকে আমি শান্ত স্বভাবে, বেশি কথা বলি না, এজন্য কারোর সাথে গুছিয়ে কথা বলার ক্ষমতাটা আমার নেই। আমি নিজের পয়েন্ট অফ ভিউ ক্লিয়ার করতে পারি না। আমি বলতে চাই একটা আর মানুষ বুঝে আরেকটা, এটা আমার বৈশিষ্ট্য বলতে পারেন। বাবা মাম্মা খুব সহজে আমাকে বুঝে ফেলতো, তাই আমি নিশ্চিন্তে থাকতে পারতাম। কিন্তু এখন আমি কিছুই বুঝতে পারছি না, যেন কোনো অথৈ সাগরের মাঝখানে পড়ে গেছি। সাবাসের মুখমণ্ডল শান্ত হয়ে গেছে। নীর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আর হ্যাঁ, আপনাকে ডিভোর্স না দেওয়ার আরও একটা কারণ আছে। আপনি যখন ডিভোর্সের কথা বললেন তখন কেন যেন আমার বুক কেঁপে উঠেছিল। কাউকে হারানোর ভয়ে বক্ষ পিঞ্জরে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য হলো আমি আপনাকে ডিভোর্স দিতে পারবো না আফওয়ান। সাবাস অস্পষ্ট হাসলো, অতঃপর বলল, আমি গিয়ে খাবার গরম করছি, ফ্রেশ হয়ে নিচে আয়। নীর চোখের পানি মুছে ব্যস্ত কণ্ঠে বলল, আপনি আমাকে ডিভোর্স দিবেন না তো? সাবাস বাঁকা হেসে বলল, ফ্রেশ হয়ে নিচে আয়। বলে সাবাস চলে গেল। নীর দ্বিধান্বিত দৃষ্টিতে ওর গমন পথের দিকে তাকিয়ে থাকলো। কান্না করার ফলে ওর চোখ মুখ লাল হয়ে গেছে, তাই ও বাথরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। নিচে গিয়ে দেখলো সাবাস খাবার পরিবেশন করে চলেছে। ওকে আসতে দেখে সাবাস বলে উঠল, আয়। নীর খাবার টেবিলে গিয়ে বসে পড়লো আর সাবাসের দিকে তাকিয়ে থাকলো। সাবাস আবার বলল, নে খা। নীর নাক টেনে বলল, আপনি আমাকে নিক্কি বলে ডাকছেন না কেন? ওটা তো তোর নাম না, তাহলে ডাকবো কেন নিকিতা নীর? বাকিদের কাছে না হলেও আপনার জন্য ওইটাই আমার নাম। সাবাস অস্পষ্ট হেসে একটা প্লেটে দুজনের খাবার বেড়ে এক লোকমা ভাত নীরের মুখের সামনে ধরে বলল, আয়, তোকে খাইয়ে দিই নাকি? নীর বিনা দ্বিধায় সাবাসের হাতে খেতে লাগলো। সাবাস নিজে খাওয়ার পাশাপাশি নিজের পিচ্চু বউকেও খাইয়ে দিতে লাগলো। এমন সময় সদর দরজা দিয়ে সকলে ভেতরে প্রবেশ করলো। সামনের দৃশ্য দেখে ওরা হা হয়ে গেল। সাবাস নীরের মুখে এক লোকমা ভাত ধরে রেখেছিল আর নীর হা করে সেটা খেতে যাচ্ছিল, কিন্তু সকলকে দেখে ওরাও থতমত খেয়ে গেল। নীর ঘরের মধ্যে থেকে আচানক সাবাসের লোকমা ধরা হাতে জোরে একটা কামড় দিল। ব্যথা পেয়ে সাবাস মৃদু আর্তনাদ করে বলল, হাতটা গেল বাল। শেহনাজ গলা খাকারি দিয়ে ওদের ব্যঙ্গ করার জন্য সামনে ভাব নিয়ে হাঁটতে হাঁটতে আসতে লাগলো, কিন্তু মুখ থুবড়ে পড়ে নিজের মান সম্মান শেষ করে দিল। তবুও মেঝেতে পড়া অবস্থাতেই শেহনাজ তাচ্ছিল্যের হাসি হেসে বলতে লাগলো, আজ ইচ্ছা করেই পড়েছি। হ্যাঁ, আসলে অনেকক্ষণ বসেছিলাম তো, তাই একটু শোয়ার ইচ্ছে হয়েছিল। বাই দ্য ওয়ে, ভাইয়া নীর, ভাইয়া নীর।
যত দিন যাচ্ছে সাভাস আর নীরের সম্পর্ক স্বাভাবিক হয়ে চলেছে। সাভাস তো আগে থেকে নীরের খেয়াল রাখতো, কিন্তু এখন নীর ও সাভাসের যত্ন নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। ওর খাবারের দিক, পোশাকের দিক সবকিছু দেখে রাখে নীর। রাতের বেলা দুজনে মিলে টুকটাক গল্পগুজবও করে। সাভাস শপের কাজ অর্ধেক ফেলে রেখে দ্রুত বাড়িতে চলে আসলো। ওর মনের মধ্যে নিশ্চয়ই সিরিয়াস কিছু চলছে, নয়তো কাজে ফাঁকি দেওয়ার মতো ছেলে না ও। রুমে নীরকে খুঁজে না পেয়ে ও আশেপাশে খুঁজতে লাগলো, তবুও খুঁজে না পেলে কিচেনে চলে গেল। সিনু আর তানিয়া ওখানে বিকেলের জন্য টুকটাক নাস্তা তৈরি করছে। সাভাস কোনো রাগ ঢাক না রেখে বলে উঠল, মামা, নিকি কোথায়? সিনু এক পলক ছেলের দিকে তাকালো, অতঃপর চোখ সরিয়ে বাদাম ভাজতে ভাজতে বলল, ফ্রিজে লুকিয়ে রেখেছি, যাও বের করে নিয়ে আসো। সাভাস হতাশ শ্বাস ফেলে বলল, মজা বন্ধ করো মামা। তানিয়া ওদের মা ছেলের অবস্থা দেখে হাসতে লাগলো। সিনু হাই তুলে বলল, এত তাড়া কিসের তোমার? আজ কাজ ফেলে এসেছো কেন? জরুরি দরকার আছে, প্লিজ দ্রুত বলো। ওকে ওকে, তোমার নিকি ছাদে গেছে শুকাতে দেওয়া আচার তুলে আনতে। আর হ্যাঁ শোনো। সিনু কথা সম্পূর্ণ করার আগেই সাভাস দ্রুত পদে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তা দেখে সিনু দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, পুরো বাপের খাসলত পেয়েছো। তানিয়া সিনুর পিঠে হালকা চাপড় দিয়ে বলল, নতুন নতুন বিয়ে হয়েছে, এত কুটনামো করিস না তো। সিনু হতভম্ব চোখে তানিয়ার দিকে তাকিয়ে বলল, আমি কুটনামো করছি? ছ্যা তানি, তোর বৌমার তোকে বহুত জ্বালাবে দেখিস। নীর আম, বড়ই, জলপাই আর তেঁতুলের তৈরি আচারগুলো বয়মে ভরে ভরে রাখছে। শেহনাজ এতক্ষণ ওর সাথে ছিল, কিন্তু পড়া এখনো কমপ্লিট করেনি। এটা মনে পড়তেই ও দ্রুত নিজের রুমে ছুটে চলে গেছে। ওর চামড়া তো আর আয়েশার মতো গন্ডারের চামড়া না যে স্যারের অপমান ওর গায়ে লাগবে না। সাভাস ছাদে উঠে হাঁপাতে লাগলো, খুব দ্রুত সিঁড়ি ভেঙে উপরে উঠেছে কিনা। ও লম্বা লম্বা পা ফেলে নীরের সামনে গিয়ে বলল, নিকি, তোর সাথে আমার খুব জরুরি কথা আছে, অবশ্যই একটা না, দুটো। নীর সাবাসের বিধ্বস্ত মুখশ্রীর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। অস্ফুট স্বরে বলল, কি হয়েছে? সাবাস ওকে টেনে চেয়ারের দিকে নিয়ে যেতে যেতে বলল, আহা, আয় তো। নীরকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে অন্য একটা চেয়ার ওর সম্মুখে এনে সাবাস বসে পড়ল। ও অত্যন্ত গম্ভীর মুখে নীরের দিকে তাকিয়ে আছে। ওর চাহনি দেখে নীর ঘাবড়ে গেল খানিকটা। সাবাস বড় করে একটা শ্বাস নিয়ে বলল, মনোযোগ দিয়ে শুনবি, তোর কাছে আমার দুটো প্রয়োজন আছে, একটা কনফেশন আর একটা রিকোয়েস্ট আমার আছে। কি কি? সাবাস ঢোক গিলল, তারপর আবার লম্বা করে একটা শ্বাস নিয়ে বলল, খুব ভালো মতো মনোযোগ দিবি, একটু এদিক ওদিক যেন মনোযোগ না সরে তোর। নীর মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝালো। সাবাস অত্যন্ত সিরিয়াস হয়ে বলতে লাগলো, শুরুতেই বলছি, এখানে তোর দোষ ছিল, আমি সম্পূর্ণ নির্দোষ ছিলাম। আসলে আমাদের বিয়ের দিন আমি মনে কর তুই ঘুমিয়ে যাওয়ার পর একটু বিছানার কাছে গিয়েছিলাম। খারাপ কোনো ইন্টেনশন আমার ছিল না, আমি একটু মশা মারতে গিয়েছিলাম, এই আর কি। রুমে তো মশা মারার স্প্রে ছিল, হাত দিয়ে মশা মারতে যেতে হবে কেন? সাবাস কপট রাগ দেখিয়ে বলল, আর তুই মশাদের পার্সোনালি চিনিস, ওরা কতটা ছ্যাঁচড়া সেটা তুই জানিস। এত দামি দামি কয়েল আর স্প্রেতেও মশা মরে না। শালারা হয়তো ছোট থেকে আমার রক্ত খেয়েছিল, তাই এত উন্নত জীবনের শক্তি। নীর নিজের হাসি আটকে বলল, আচ্ছা মানলাম, এবার বলুন তারপর কি হয়েছিল? গুড পয়েন্ট। তারপর কি যেন হয়েছিল? ও হ্যাঁ, মনে পড়েছে। আমি মশা মারতে খুবই ব্যস্ত ছিলাম, এমন সময় হুট করে তুই। নীর চোখ সরু করে বুকে দুহাত গুজে সাবাসের চোখের দিকে তাকিয়ে বলল, আমি কি? সাবাস ঢোক গিলে নিঃশ্বাস নেওয়া ব্যতীত হড়বড় করে বলল, তুই আমার ঠোঁটে চুমু খেয়েছিস। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। নীর আহাম্মক হয়ে আছে। ও কিছু বলতে যাবে, তার আগে সাবাস বলতে লাগলো, দেখ নাকি, এখানে আমার একটু দোষ ছিল না। তুই বিয়ের রাতে আমার ইজ্জত লুটে নিয়েছিস, তবুও ছোট বলে মাফ করে দিয়েছিলাম। বলে সাবাস বর্ষা থেকে উঠে ছুটে নিচে যেতে ধরে আবারও ফিরে এসে বলল, ও হ্যাঁ, একটা রিকোয়েস্ট আছে। তোকে শাড়ি পরলে অনেক সুন্দর লাগে। আই থিঙ্ক বুঝতে পেরেছিস আমি কি বলতে চাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। কথাটা বলে সাবাস আর এক মুহূর্ত না দাঁড়িয়ে লম্বা লম্বা পা ফেলে ছাদ থেকে প্রস্থান করলো।
নীর এখনো আহাম্মক হয়ে ওখানেই বসে আছে। ক্ষণকাল বাদে ওর হাত অটোমেটিক্যালি নিজের ঠোঁটের ওপর চলে গেল। বিড়বিড় করে বলতে লাগলো, আমি চুমু খেয়েছি। আশ্চর্য, তার মানে ওই দিন স্বপ্নে আমি যাকে চুমু খেয়েছিলাম সে সাবাস ভাইই ছিল। স্বপ্নের জনের মতো মুখ অস্পষ্ট ছিল, কিন্তু তার সাথে মনে হয়েছিল আমার আত্মার সম্পর্ক। এবার নীরের গাল দুটো লজ্জায় রাঙা হয়ে গেল। থম মেরে কিছুক্ষণ বসে থেকে নিজের লজ্জা নিয়ন্ত্রণে এনে ও আবারও বইয়মে আচার ভরতে লাগলো আর সাবাসের বলা কথাগুলো ভাবতে লাগলো। শেহনাজ অবশেষে নিজের পড়াশোনার হিসাব চুকিয়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। ক্লান্ত মস্তিষ্ককে এখন একটু বিশ্রাম দেওয়া প্রয়োজন, কিন্তু তার হলো কোথায়? একটা বিষয় মস্তিষ্কে এসে ঝাঁকি মারতে শেহনাজ তড়াক করে বিছানায় উঠে বসলো। গালে হাত দিয়ে বলতে লাগলো, তুষার ভাইয়ের ইনটা কি? অনেকক্ষণ চিন্তা করার পর শেহনাজ নিজের চুল টেনে ধরে বলতে লাগলো, এই মাথা, তোর ভেতরে আদৌ কিছু আছে নাকি সবটাই ফাঁকা? নিজের বউকে নিয়ে ওখানে সংসার করার জন্য জায়গা ফাঁকা করেছিস, তাই না? ব্যাত্ত। হঠাৎ তানিয়া এসে ওর দরজায় কড়াঘাত করলো। ও চটজলদি গিয়ে দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে ছোট মা? তানিয়ার হাতে কিছু ফলমূল। ও সেগুলো শেহনাজের হাতে দিয়ে বলল, এগুলো একটু তুষারকে দিয়ে আসবি? 3 তলায় যাওয়ার মতো শক্তি পাচ্ছি না শরীরে। শেহনাজ ফলগুলো নিয়ে বলল, থাক তাহলে, তোমাকে যেতে হবে না। তুমি গিয়ে বিশ্রাম নাও, আমি গিয়ে তুষার ভাইকে নিয়ে আসছি। তানিয়া মুচকি হেসে নিচে চলে গেল আর শেহনাজ 3 তলায় যেতে লাগলো। ও তুষারের রুমের দরজায় কড়া নাড়তে চেয়েও নাড়ল না। ভূতের মতো কোনো শব্দ না করে ভিতরে ঢুকলো। তুষার শুধুমাত্র টেবিল ল্যাম্প জ্বালিয়ে বই পড়ছে, নয়তো কিছু লিখছে। শেহনাজ ওর ঘাড়ের উপর থেকে উকি দিয়ে ধীর স্থির কণ্ঠে বলে উঠল, কি লিখছেন তুষার ভাই? আপনার খাতায় এত ইন কেন? তুষার মারাত্মক ভয় পেয়ে চমকে উঠে চেয়ার থেকে পড়ে গেল আর শেহনাজ ওর দিকে দাঁত কেলিয়ে তাকিয়ে আছে। তুষার চটজলদি মেঝে থেকে উঠে নিজের খাতার মোবাইল লুকিয়ে ফেললো। তা দেখে শেহনাজ ভুরুকুসকে বলল, কি লুকাচ্ছেন তুষার ভাই? তুষার নিজের শান্ত স্বভাব থেকে বেরিয়ে অত্যন্ত কর্কশ গলায় বলল, কি চাই তোর? আমার রুমে এইভাবে আসার সাহস তোকে কে দিয়েছে? কিছু বলে না জন্য মাথায় চড়ে বসতে চাচ্ছিস শাহনাজ? প্রথমবারের মতো তুষারের এমন অগ্নিরূপ দেখে খুব ভয় পেয়ে গেল শেহনাজ। কম্পিত গলায় বলল, আপনাকে ছোট মা ফলগুলো দিতে বলেছিল। তো কারো রুমে প্রবেশ করার আগে যে নক করতে হয় সেটা জানিস না? প্রাইভেসি বলতে একটা কথা আছে শাহনাজ। অনেক বাচ্চামো করেছিস, এখন একটু বড় হ। শেহনাজের চোখ ছলছল করে উঠল। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে তুষার পুনরায় বলে উঠল, ফল দেওয়া হয়েছে না, তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। শেহনাজ দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। ওর চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তেছে। শেহনাজ চলে যেতেই তুষার চেয়ারে বসে নিজের মাথা চেপে ধরল। বহু কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করে ও ফোন আর খাতাটা বের করলো। খাতায় শেহনাজের নাম স্পষ্ট করে লেখা আর ফোনের ওয়ালপেপারে সেজুর হাস্যোজ্জ্বল একটা ছবি। সেগুলোর দিকে এক পলক তাকিয়ে থেকে তুষার দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, উফ নাজ, তোকে নিয়ে আমি কি করি? আমি চাই না তুই আমার অনুভূতি সম্পর্কে এখন দ্রুত জেনে যা, কারণ আমি এখনও গ্র্যাজুয়েশনই কমপ্লিট করিনি। বড় বাবা কোনো যোগ্যতার ভিত্তিতে তার মেয়েকে আমার হাতে তুলে দিবে? মুখ দেখে দিবে? তোকে বলে ফেললে তুই এমন সব কাজ কারবার করতি যা দেখে সবাই বুঝে যেত আমাদের ব্যাপারে। তখন আমার একলো যেত ওকলো যেত। তোকে সারা জীবনের জন্য নিজের করার জন্য আমাকে আরও পরিশ্রম করতে হবে আর অপরিসীম ধৈর্য ধরতে হবে। কিন্তু তোর মধ্যে তো এই দুইয়ের মধ্যে একটা গুণও নেই, মাথা মোটা। শেহনাজ বিছানায় শুয়ে শুয়ে সেই অনেকক্ষণ থেকে কান্না করছে। কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেলেও চোখের পানি কমছে না ওর। আরো কিছুক্ষণ পর শেহনাজ উঠে বসে নাক টেনে সর্দি ভিতরে প্রবেশ করতে করতে বলল, আপনি বেয়াদব, আপনার দাঁতে পোকা ধরবে। তখন আর নিজের চমৎকার হাসি দিয়ে ওই বেয়াদবের বেয়াদব হেনকে পটাতে পারবেন না। বলে আবার কাঁদতে লাগলো। সাবাসের আসতে আজ একটু দেরি হবে জন্য নীর শেহনাজের রুমের সামনে আসতে চমকে উঠল। দ্রুত দরজা ঠেলে ভেতর প্রবেশ করে বিচলিত কণ্ঠে বলল, কাঁদছিস কেন সেজু? কে কি বলেছে? শেহনাজ কান্না খানিকটা থামিয়ে বলল, মাঝে মাঝে কান্না করতে ভালো লাগে, তুই বুঝবি না।
নীর শেহনাজের দু গাল টেনে ধরে বলল, বল কি জন্য কাঁদছিস? এই ছাড় ছাড়, গাল ছাড়, নয়তো নাক দিয়ে ড্রামে ড্রামে সর্দি বের হয়ে যাবে। ছি, গাদরা মেয়ে। যাক গে বল কি হয়েছে? তুষারের কথা তো আর বলতে পারবে না, তাই শেহনাজ বলতে লাগলো, আসলে আমি মারা গেলে সবাই কি কি বলবে আর কিভাবে কিভাবে কান্না করবে সেটা পরিকল্পনা করে ভীষণ কান্না পাচ্ছে। বলে শেহনাজ জোরে কাঁদতে কাঁদতে বলল, বাবা মাম্মা খুব কান্না করছে রেনির। ভাইয়া আর আয়েশা আপু তো কারোর সাথে কথাই বলছে না, স্থির হয়ে বসে আছে। আর তুবা আপু আমার শোকে আবার দাদু হয়ে গেছে। বলে শেহনাজ ডুকরে কাঁদতে লাগলো। নীর আহাম্মক হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে বলতে লাগলো, আল্লাহ বাঁচো, আশ্চর্য মানুষ, এই কারণেও কান্না করতে পারে। সকালের মনোরম পরিবেশটা উপভোগ করা শেষে শেহনাজ ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। প্রতিদিন সকালে ছাদে গিয়ে তুষার আর সাভার জিম করে। শেহনাজ সেখানে গিয়ে ওদের জিম করা দেখার পাশাপাশি নিজেও টুকটাক প্র্যাকটিস করে। যদিও ওর দ্বারা সবচেয়ে সহজ ব্যায়ামটাও হয় না, তবুও চেষ্টার ত্রুটি রাখে না। কিন্তু আজ শেহনাজ সেখানে যায়নি, নিজের রুমের ব্যালকনিতেই ছিল পুরো সকালটা। ব্যাকপ্যাক দিয়ে শেহনাজ রুম থেকে বেরোতেই তুষার এর মুখোমুখি হলো, কিন্তু অন্য দিনের মতো হেসে উঠে গল্প শুরু করে দিল না, বরং ওকে পাশ কাটিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে চলে গেল। তা দেখে তুষার খানিকটা আশ্চর্য হয়ে গেল। ডাইনিং টেবিলে গিয়ে ওর আশ্চর্য আরও বেড়ে গেল যখন শেহনাজ ওর পাশের চেয়ারে না বসে ওর থেকে অনেক দূরের একটা চেয়ারে গিয়ে বসে পড়ল। তুষার ভুরুকুচকে শেহনাজের দিকে বারবার তাকাতে লাগলো, কিন্তু শেহনাজের কোনো হেলদোল নেই, ও নিজের মতো করে খেয়ে যাচ্ছে। অন্যদিকে নীর শেহনাজের পাশে গিয়ে বসতে ধরলেও সাভাসের ইশারায় ওর পাশে গিয়ে বসলো। ও মাথা নিচু রেখে খাবার খেয়ে চলেছে। ওর ভীষণ লজ্জা লাগছে সাভাসের পাশে বসে খেতে, কিন্তু সাভাসের মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক, যেন ওর পাশে কোনো বাদাম বসে আছে। ওদের দুজনের দিকে তাকিয়ে শেহনাজ মিটিমিটি হাসতে লাগলো। হঠাৎ তুষারের দিকে চোখ যেতেই ও আচানক হাসি বন্ধ করে মুখটা গম্ভীর করে ফেলল। তুষার এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল। শেহনাজ দ্রুত ওর থেকে চোখ সরিয়ে নিয়ে পুনরায় খাওয়ার দিকে মনোযোগ দিল, কিন্তু তুষারের খাওয়ার ইচ্ছে মরে গেল। ওর অবস্থা খেয়াল করে তানিয়া বলে উঠল, খাচ্ছ না কেন? তুষার বসা থেকে উঠে বলল, খেতে ইচ্ছে করছে না মাম্মাম। তানিয়া কিছু বলার আগেই মেহমেদ বলে উঠল, ইচ্ছা করবেই বা কেন? সারাদিন বই খেলে পেট তো ফাঁকা থাকার কথা না। তুষার উত্তরে কিছু না বলে হাত ধুতে চলে গেল। তা দেখে মেহমেদ বলে উঠল, দেখলে দেখলে কেমন অকৃতজ্ঞ ছেলে, বাবার কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ পর্যন্ত করলো না। সাজিদ খেতে খেতে বলল, যে কথা বলিস তাতে তোকে উত্তর কেন? তোর দিকে তাকানোরও উচিত না। তুষার যে তোর কথা মনোযোগ দিয়ে শুনে গেছে, এটাই তোর ভাগ্য। তুষার হয়তো মনে মনে তোকে কয়েকশো বার আশ্বাস দিয়ে তবে গেল। মেহমেদ কোমরে হাত দিয়ে বলল, ও তাই তো বলি, আমার কোমরটা এত ব্যথা করছে কেন? সব তাহলে আমার ছেলের কারিশমা? ছ্যা, আমি তো এর শাস্তি ওকে দিয়েই ছাড়বো। তানিয়া কপট রাগ দেখিয়ে বলল, আরেকটা বাজে কথা বললে আমি পরকালে গিয়ে আপনার কাছ থেকে সব রকম হিসাব নেব, বলে দিলাম। মেহমেদ এবার চুপসে গেল, ব্যস্ত হয়ে খাবার খাওয়ায় মনোযোগ দিল। ওর অবস্থা দেখে সবাই জোরে জোরে হাসতে লাগলো। ডাইনিং টেবিলে এক দফা রসিকতার পর সবাই যে যার কর্মস্থলে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। শেহনাজ সোজা গিয়ে গাড়িতে বসে পড়ল। তুষার নিজের বাইক বের করার সময় তা দেখে যার পরনায় অবাক হয়ে গেল, কেননা প্রতিদিন শেহনাজ ওর কাছে এসে বায়না করে বাইকে চড়ার জন্য। যদিও তুষার একদিনও সম্মতি দেয় না, তবুও বায়না করতে থাকে। তুষার বাইক রেখে গাড়ির কাছে গিয়ে বলল, ভাবলি আজ আমি তোর সাথে গাড়িতে যাব, সরে বস। শেহনাজ নিজের জায়গায় ঠায় বসে থাকলো। তা দেখে তুষার পুনরায় বলে উঠল, গাড়ির লক খুলে দে আর সরে বস। জায়গা নেই। তুষার শান্ত গলায় বলল, জায়গা আছে, এখানে তুই ছাড়া কেউ নেই, আর আসবেও না, কারণ সাবাস ভাইয়ের সাথে বাইকে যাবে। শেহনাজ ওর দিকে না তাকিয়েই বলল, আফওয়ান, এই গাড়িতে কোনো ছেলে অ্যালাউ না। গাড়িতে যাওয়ার শখ হলে অন্য গাড়িতে যান, এখানে না। তুষার শীতল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো। সেটা কোনোরূপ পাত্তা না দিয়ে শেহনাজ ড্রাইভার আঙ্কেলকে গাড়ি চালাতে বলল।
গাড়ি হাসান ভিলার সীমানা অতিক্রম করলেও তুষার এখনো ওখানেই দাঁড়িয়ে আছে। শান্ত তুষারের চোখ দুটোতে আজ ক্ষুব্ধতা এসে ভর করেছে। ও হাত মুষ্টিবদ্ধ করে বাইকে গিয়ে উঠে পড়ল এবং প্রথমবারের মতো হাই স্পিডে বাইক চালাতে লাগলো। প্রচণ্ড রাগ হচ্ছে ওর। এই রাগ ভেতর থেকে বের না করা পর্যন্ত শান্তি পাবে না ও। সবার শার্ট পাল্টে নিচে আসতেই নীর ব্যাকপ্যাক নিয়ে বসা থেকে উঠে পড়ল। সাবাস ওর দিকে তাকিয়ে বলল, যাওয়া যাক। নীর মুচকি হেসে সম্মতি জানিয়ে ওর পিছু পিছু যেতে লাগলো। সাবাস বাইকে উঠে ইশারায় নীরকে উঠতে বলল। নীর বড় করে একটা শ্বাস নিয়ে ওর পিছনে উঠে বসলো। এই প্রথমবারও কারো বাইকে উঠলো, তাই একটু এক্সাইটেড। আর বাইকের মালিকের সাথে যাবে ভেবে ওর লজ্জাও করছে খানিকটা। নীর বাইকের পিছনটা আঁকড়ে ধরে আছে, সাবাসকে ধরে নিও। বাইক চলতে শুরু করলো। নীর আশেপাশে তাকিয়ে প্রকৃতি দেখতে লাগলো। ওর ভীষণ ভালো লাগছে এই বাইক জার্নি। গাড়ির মতো কোনো বদ্ধতা নেই, একদম উন্মুক্ত। প্রকৃতিকে আরো সুন্দরভাবে কাছে থেকে উপভোগ করতে পারছে ও। হঠাৎ রাস্তায় একটা বক্র জায়গা আসতেই নীর সাবাসের কাঁধে গিয়ে ধাক্কা খেলো। দু হাত দিয়ে সাবাসের শার্ট আঁকড়ে ধরলো। সাবাস ব্যস্ত হয়ে বলতে লাগলো, ব্যথা পেয়েছিস? সাবাসের এত কাছাকাছি আসায় নীরের হৃদস্পন্দন দ্রুত গতিতে ওঠানামা করতে লাগলো। ও এক দৃষ্টে পিছন থেকে সাবাসের সৌন্দর্য উপলব্ধি করতে লাগলো। ওর থেকে জবাব না পেয়ে সাবাস পুনরায় বলে উঠল, কিরে, কথা বলছিস না কেন? কোথাও লেগেছে? নীর নিজেকে সামলে সাবাসের থেকে কিছুটা দূরে সরে বলল, না, কিছু হয়নি। আমার কাঁধে হাত রাখ তাহলে, আর এভাবে হুমড়ি খেয়ে পড়তে হবে না। তুই কি সেলসের মতো হওয়ার পায়তারা করছিস নাকি? নীর সামান্য হেসে বলল, না, আমি নিক্কি হওয়ার চেষ্টা করে চলেছি। সাবাস অস্পষ্ট হাসল, অতঃপর গলা খাকারি দিয়ে বলল, কি হলো? আমার কাঁধে হাত রাখ। নীর কম্পিত হাতে সাবাসের কাঁধে হাত রাখলো। হাত রাখতেই ওর অন্যরকম একটা অনুভূতি হলো, অসহ্য রকম অনুভূতি যাকে বলে। সাবাস নিজ মনে বাইক চালিয়ে যাচ্ছে, অন্যদিকে তার বধূ তার দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। একটু পর সাবাস বলে উঠল, তোর তো আজ ক্লাস থিওরিতে, তাই না? নীর সাবাসের দিকে নজর রেখেই বলল, জি। তাহলে চল, তোকে একটু ঘুরতে নিয়ে যাই। নীর কোনো আপত্তি করলো না। সাবাস একটা পার্কের সামনে এসে বাইক থামিয়ে বলল, নাম। কথা মতো নীর নেমে পড়ল। সাবাস ওর দিকে তাকিয়ে বলল, এভাবে আর কখনো আমার দিকে তাকিয়ে থাকবে না নাকি? নয়তো। সাবাস বাঁকা হেসে বাইকটা পার্ক করতে চলে গেল। আর নীর লজ্জায় লাল নীল বেগুনি হতে লাগলো। এইভাবে সাবাসের কাছে ধরা পড়ে যাবে সেটা ভাবতেই পারেনি। কিছুক্ষণ পর সাবাস আসলে ওরা দুজনে ভেতরে প্রবেশ করলো। পার্কের ভেতরে প্রবেশ করে নীর ক্ষণে ক্ষণে মুগ্ধ হতে লাগলো। বাংলাদেশেও যে এমন পার্ক থাকতে পারে তা কয়েক বছর আগেও কল্পনা করা যেত না, অথচ আজ চোখের সামনে দেখা যাচ্ছে। সাবাস ওকে নিয়ে বিভিন্ন রাইডে উঠে মজা করতে লাগলো। নীর তো ছোট বাচ্চাদের মতো উচ্ছ্বসিত হয়ে সবকিছু উপভোগ করতে লাগলো। আর সাবাস নিজের বউয়ের এমন বাচ্চামো দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। রাইড নিতে নিতে ক্লান্ত হয়ে পড়লে সাবাস নীরকে নিয়ে একটা বেঞ্চে গিয়ে বসে পড়ল। একটু পরও বলে উঠল, তুই এখানে অপেক্ষা কর, আমি খাওয়ার জন্য কিছু নিয়ে আসছি। কি খাবি বল? নীর তৎক্ষণাৎ বলে উঠল, আইসক্রিম, আইসক্রিম। সাবাস মুচকি হাসি উপহার দিয়ে সামনে চলে গেল। নীর ওর গমন পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পার্কটা দেখতে লাগলো। হঠাৎ একদিকে তাকাতেই ওর মুখের সমস্ত হাসি মিলিয়ে গেল। সাফিম একটা মেয়ের সাথে ঝগড়া করছে। মেয়েটা হয়তো ওর সেই গার্লফ্রেন্ড। দুজনের মধ্যে হয়তো টাকা পয়সা নিয়েই কোনো ঝামেলা হচ্ছে। এক পর্যায়ে মেয়েটা রেগে সাফিমকে একটা থাপ্পড় দিয়ে পার্ক থেকে বের হয়ে গেল। হঠাৎ নীরের দিকে নজর যেতেই সাফিম সামান্য হেসে ওর দিকে এগিয়ে আসতে লাগলো। তা দেখে নীর বর্ষা থেকে উঠে অন্যদিকে যেতে লাগলো। সাফিম পেছন থেকে বলতে লাগলো, দাঁড়াও নীর, আমি ভুল করেছি, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, আমাকে একটা সুযোগ দাও। নীর কোনো উত্তর না দিয়ে আশেপাশে সাবাসকে খুঁজতে লাগলো। সাফিম ক্রমাগত ওর পিছন পিছন আসতেই লাগলো। নীরের এবার ভয় করতে লাগলো, সাবাসকেও খুঁজে পাচ্ছে না ও। হঠাৎ সাবাসকে দু হাতে আইসক্রিম নিয়ে আসতে দেখে ও দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় সাবাস হতভম্ব হয়ে গেল।
তবে সামনে শাফিমকে দেখতেই ওর চোয়াল শক্ত হয়ে গেল। কাট কাট গলায় বলল, ও কি করছে নাকি? নীর কাপা কাপা গলায় বলল, কিছু করিনি, কিন্তু আমার পিছু পিছু আসছিল। শাফিম সাবাসকে দেখে ঘাবড়ে গেল। ওই দিন নীরকে কাঁদতে দেখার পর সাবাস ওকে গিয়ে প্রচুর মেরেছে। তবে মেয়েদের সাথে ছলনা করার জন্য সাবাসের মার খেয়েছে, এটাই শাফিম ভাবে। শুধু মারই না, চাকরি থেকেও বরখাস্ত করেছে ওকে। তাই শাফিম আর এক মুহূর্ত না থেমে দৌড়ে পালিয়ে গেল। সাবাস ওর পিছনে যেতে ধরলে নীর ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, যাব না প্লিজ। সাবাস নিজের রাগ নিয়ন্ত্রণ করে ফেলল। নীর ওকে ছেড়ে দিল। একটু পর ওরা চুপচাপ হাঁটতে লাগলো। নীর অবশ্য স্বাভাবিক হয়ে এখন আইসক্রিম খাচ্ছে। আর একটা বেঞ্চে গিয়ে বসে পড়লো ওরা। নীর গপা গপা আইসক্রিম খাচ্ছে, তা দেখে সাবাসের মন হয়তো বলে উঠলো, তুই কেন খাচ্ছিস না? তোর কি পাতলা পায়খানা হয়েছে? সাবাস এই অপমান সহ্য করতে না পেরে বাদাম খেতে লাগলো। খাওয়া শেষে কিছু একটা মনে হতেই সাবাস বলল, দেখি আমার দিকে তাকা। নীর ভুরুকুচকে সাবাসের দিকে তাকিয়ে বলল, কি? সাবাস নিজের শার্টের পকেট থেকে কয়েকটা শিউলি ফুল বের করে সেটা নীরের হিজাবে আটকে দিতে দিতে বলল, আমার ফুলের জন্য কিছু ফুল। নীর মুগ্ধ হয়ে সাবাসের দিকে তাকিয়ে থাকলো। আজর খেয়াল হলো সাবাস ঠিক কতটা সুদর্শন। গম্ভীর মুখের শ্যামসুন্দর পুরুষটার প্রেমে পড়ে গেল না তো নীর? নিজের মুগ্ধতা কাটিয়ে নীর মনে মনে বলতে লাগলো, আমার চয়েস আসলেই খারাপ। চোখের সামনে এমন একজনকে রেখে আমি কি না ওই সাদা মূলো কুমড়ো পটাশ, রাম ছাগল, জলহস্তি, গন্ডার বলরটাকে পছন্দ করেছিলাম। ছ্যাঃ, আমার পছন্দ দেখি রসাতলে গিয়েছিল রে। ছ্যাঁ ছ্যাঁ ছ্যাঁ। দুটো ক্লাস করা শেষে নীর আর শেহনাজ ক্যাম্পাসে ঘুরে বেড়াতে লাগলো। শেহনাজ এটা সেটা বলে নীরকে ক্রমাগত লজ্জা দিয়ে চলেছে। ক্লাস শুরু হওয়ার ঠিক 1 মিনিট আগে সাবাস নীরকে নিজ দায়িত্বে ক্লাসে বসিয়ে রেখে গেছে। পুরাতন স্টুডেন্ট হওয়ায় ক্লাসের স্যারও সাবাসের সাথে কিছুটা মশকরা করেছে। সেসব নিয়েই শেহনাজ তখন থেকে নীরকে লজ্জায় মেরে ফেলার পায়তারা করছে। শেহনাজ বলতে লাগলো, মানুষ বিয়ের পর কিভাবে বদলে যেতে পারে সেটা তোকে না দেখলে বুঝতেই পারতাম না। আগে বিয়ে না করার জন্য কি কান্নাকাটি করলি, আর এখন আমার ভাইকে চোখে হারাস। বাবা, কি উন্নতি! নীর কপট রাগ দেখিয়ে বলল, তুই চুপ করবি সেজু? বুঝেছি, তোকে দ্রুত বিয়ে দিয়ে বিদায় করতে হবে। শেহনাজের মুখের দুষ্টুমি মিলিয়ে গেল, তবুও জোরপূর্বক মিথ্যা হাসি বজায় রাখলো। তবে সেই মিথ্যা হাসিও মিলিয়ে গেল সামনে তুষারকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখে। শেহনাজের দিকে নজর যেতেই তুষার উসখুস করতে লাগলো। বরাবরের মতো আজও না শেহনাজ মেয়েটার সাথে ঝগড়া শুরু করে দেয়। যতবার তুষার কোনো মেয়ের সাথে কথা বলেছে ততবার শেহনাজ ওই মেয়েগুলোকে যার পরনায় বকা দিয়েছে। এমন বকা দিত যে ওই মেয়ে আর দ্বিতীয়বার তুষারের আশেপাশে দেখা দিত না। তুষার সেসব ভেবে অস্পষ্ট হাসলো, কিন্তু ওকে অবাক করে দিয়ে শেহনাজ দেখেও না দেখার ভান করে ওকে পাশ কাটিয়ে চলে গেল। যদিও নীর দুষ্টু হেসে বলেছে, কি তুষার ভাই, কি চলছে? হুম হুম। তুষার শেহনাজের উপর নজর অব্যাহত রেখে ব্যস্ত কণ্ঠে বলেছে, কেউ না, একটা টপিক বুঝিয়ে নিতে এসেছিল, ব্যাস এতটুকুই। শেহনাজ সেসব না শোনার ভান করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। ওকে যেতে দেখে নীরও চলে গেল। তুষার সেদিকে এক নজর তাকিয়ে থাকলো। হঠাৎ মেয়েটা পড়া নিয়ে কিছু একটা বলে উঠলেই তুষার কাট কাট গলায় বলল, অন্য কারো থেকে বুঝিয়ে নাও। কিন্তু আপনার মতো কেউ বোঝাতে পারে না, আর সবচেয়ে বড় কথা আপনার সঙ্গ আমার ভালো লাগে। তুষার ভুরুকুচকে মেয়েটার লাজুক মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কিন্তু আমার ভালো লাগে না, সো প্লিজ লিভ। তুষারের কণ্ঠে রাগ ফুটে উঠল, তাই মেয়েটার একটা কথাও বলার সাহস দেখালো না। দ্রুত জায়গা প্রস্থান করলো। তুষার প্লেগ্রাউন্ডে চলে গেল। তারপর খুব দ্রুত গতিতে দৌড়াতে লাগলো। দৌড়ের মাধ্যমে নিজের রাগ আর কষ্টগুলোকে নিঃশেষ করার চেষ্টা করলো। ও দৌড়াতে দৌড়াতে বিড়বিড় করে বলতে লাগলো, একটু বকেছি জন্য আমার সাথে এমন করবি না আজ। এটা ঠিক করছিস না তুই, আমাকে কষ্ট দিয়ে ভালো করছিস না। দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ পর্যায়ে চলে গেলেও দৌড় থামালো না, বরং গতি আরো বাড়িয়ে দিল। মাঝে একবার থেমে হাঁটুতে হাত রেখে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। পর মুহূর্তে আবারও দৌড়াতে শুরু করলো। ওর বন্ধু রাফি এসে ওকে আটকে দিয়ে বলল,
ভাই থাম, এভাবে দৌড়াচ্ছিস কেন? সরে যা। বলে তুষার আবারও দৌড়াতে লাগলে রাফি ওকে জাপটে ধরে বলল, দম আটকে মরার পরিকল্পনা কবে থেকে করছিস বলতো? তোর নাজকে বিয়ে না করেই মরতে চাস? ছোট্ট ছোট্ট তুষার নাজকে মানুষ করতে চাস না? তুষার কিছু বলল না, তবে দৌড় থামালো। এই সুযোগে রাফি ওকে একটা বেঞ্চে নিয়ে গিয়ে বসালো, তারপর এক বোতল পানি বাড়িয়ে দিল। তুষার সেটা এক নিমিষেই খেয়ে ফেলল। অতঃপর মুখ মুছে বলল, আমার নাচ আমাকে ইচ্ছে করে কষ্ট দিচ্ছে রাফি, আমি সহ্য করতে পারছি না। আর তুই যে মেয়েটাকে শুরু থেকেই ধোঁয়াশায় রেখে কষ্ট দিচ্ছিস, তার বেলা একদিনেই এ অবস্থা হয়ে গেল তোর? মানতে হবে, আমার ঝুলে থাকা ভাবির ধৈর্য শক্তি প্রচুর। তুই জানিস আমি এমন কেন করেছি? জানি তো, তোর অবশ্যই ভ্যালিড পয়েন্ট আছে, কিন্তু কিছু না কিছু পজিটিভ সাইন তো দেওয়া উচিত তোর। অনেক পজিটিভ সাইন দিয়েছি, কিন্তু ওই ভ্যাবলি বোঝেনি। কি সাইন দিয়েছিস বল দেখি। ওকে ফুল দিয়েছি, ও আমার খাতায় এন লেখা দেখেছে। এগুলোই কি যথেষ্ট নয়? রাফি জোরে হেসে উঠল। হাসতে হাসতে বলল, তুই কি সবাইকে তোর মতো ব্রিলিয়েন্ট ভেবেছিস? তুই ভাবিকে ফুল দিয়েছিলি এটা বলে যে তোর রুমে জায়গা নেই, আর তুই ভাবিকে আড়ালে নাচ বলে ডাকিস, সামনাসামনি ভ্যাবলি বলে ডাকিস। কিভাবে বোঝার কথা? কিভাবে না বোঝার কথা? এইগুলো খুবই ইজি, একটু চিন্তা করলেই ধরে ফেলা যায়। ভাই বিশ্বাস কর, আমাকে তুই নিজে থেকে না বললে আমিও বুঝতাম না। আশ্চর্য, তোরা এত মূর্খ। সন্ধ্যার পর পর বড়রা ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে আর গল্প করছে। অবশ্য আজ হঠাৎ তানজিদ এসেছে কিছু জরুরি কথা বলার জন্য। সবাই ওর জরুরি কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। কিছুক্ষণ পর তানজিদ বলে উঠল, আমার কলিগ মারুফ, ওর কথা মনে আছে তোমাদের? মেহমেতের উচ্ছ্বসিত মুখটা মুহূর্তেই গাঢ় অমানিসায় ছেয়ে গেল। ও চোখ মুখ কুঁচকে বলে, মনে থাকবে না আবার এই গরুর লেজটাকে? আমার মিস তেনাদানাকে বিয়ে করে আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল শালা। সাজিদ ওর কথা টেনে বলে উঠল, আর আমাদের মেহমেতের নাকের পানি চোখের পানি এক করে দেওয়া সেই মহান ব্যক্তিকে আমি আজীবনও ভুলব না। ওর বদলতে এই ব্রয়লার মুরগির ফেচফেচানি থেকে একদিন অন্তত রেহাই পেয়েছিলাম। তুই খুব খারাপ ভাই, আমার সাথে লাগিস কেন এই বুড়ো বয়সে এসেও? বুড়ো হতে পারিস তুই, আমি না। আর হ্যাঁ, কেউ স্বেচ্ছায় বাঁশ খেতে খাইলে আমি আবার না করতে পারি না। খুবই উদার মানসিকতার কিনা। হোয়াট এভার তুই। তানিয়া ওকে থামিয়ে দিয়ে বলল, পরে ঝগড়া হবে, এখন ভাইয়ার কথা শোনা যাক। বলো ভাইয়া, তোমার কলিগের কি হয়েছে? মেহমেদ চোখ সরু করে বউয়ের দিকে তাকিয়ে বলল, তোমার এত আগ্রহ কেন মিস তেনাদানা? এই বুড়ো বয়সে আমার সতীন আর তুষারের সৎ বাবা আনতে চাচ্ছ না তো? তানিয়ার রাগও পেল, আবার হাসিও পেল। লোকটা এখনো ওকে নিয়ে অনেক জেলাস। মারুফকে নিয়ে ওর জেলাসি লেভেল অনেক হাই। অবশ্য হবেই বা না কেন? ওই ছেলের জন্যই মেহমেতের মতো ছেলের চোখে পানি এসেছিল। তানজিদ গলা খাকারি দিয়ে বলল, মারুফের বড় ছেলে সিভিল ইঞ্জিনিয়ার, ও আমাদের শেহনাজ মনিকে বিয়ে করতে চায়, ভেবে দেখো। সাজিদ চুপ করে বসে থাকলো। সিনুর কপালে খানিকটা ভাঁজ পড়লো, হয়তো কোনো কারণে মনে মনে ও এটা চাচ্ছে না। মেহমেদ বলে উঠল, প্রশ্নই ওঠে না, ওই ছেলের সাথে আমি আমার শেহনাজ মামুনিকে বিয়ে দিব না। তানিয়া ভ্রু কুঁচকে বলল, কেন দিবেন না? শুধুমাত্র জেলাসির জন্য মানা করার চেষ্টা করলে পরকালে গিয়ে এর হিসাব নিব আমি। মেহমেদ মুখ ভেঙচি কাটলো। অন্যদিকে সাজিদ অবশেষে মুখ খুলে বলল, ছেলের বিষয়ে আমি নিজে আগে খবর নেব, তারপর ভেবেচিন্তে সিদ্ধান্ত জানাবো। ঠিক আছে, খোঁজ নিয়ে দেখো সাজিদ। অবশ্য আমি খোঁজ নিয়েছি, ছেলে অত্যন্ত ভালো, কোনো খারাপ রিপোর্ট নেই। আর তাছাড়া খুব একটা দূরে নয় ওদের বাড়ি, শেহনাজকে নিজের আশেপাশে রাখতে পারবে। আচ্ছা, তোমাকে 2 দিন পর সিদ্ধান্ত জানাচ্ছি। ঠিক আছে। তানজিদ বসা থেকে উঠতে ধরলে তানিয়া আর সিনু ওকে রাতের খাবার খেয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে লাগলো, কিন্তু তানজিদ ব্যস্ততা দেখিয়ে চলে গেল। ওদিকে মেহমেদ মুখ গোমড়া করে বসে আছে আর মনে মনে বলছে, দুনিয়ায় আমার শত্রু ছাড়া আর কারো ছেলে পাওয়া গেল না। ভেরি আশ্চর্যজনক ব্যাপার স্যাপার। কিছুদিন থেকে সাবাস নীরের সাথে বিছানাতেই থাকে, যদিও ওদের মাঝখানে বিরাট একটা কোলবালিশ বুক ফুলিয়ে শুয়ে থাকে। সাবাস সোফাতেই ঘুমাতে চেয়েছিল, কিন্তু নীর ওকে জোর করে বিছানায় ঘুমাতে বাধ্য করেছে।
হয়তো নীর কোনোভাবে আন্দাজ করতে পেরেছিল যে সাবাসের ছোপায় ঘুমাতে ভীষণ কষ্ট হয়, পিঠে প্রচণ্ড ব্যথা হয়। আজকেও দুজনে বিছানায় বসে আছে। সাবাসের আর একটা অভ্যাস ঘুমানোর আগে বাদাম খাওয়া। বলতে গেলে ঘুমের সময়টা বাদ দিয়ে বাকি পুরো সময়টা ও বাদাম খায়। ওর অবস্থা দেখে নীর বলে উঠল, আপনার বাদামের সাথে বিয়ে করাটা বেটার হতো। সাবাস আরেকটা বাদাম খেয়ে বলল, সতীন চাস? বাদাম সতীন সমস্যা নেই, কিন্তু মানুষ সতীনের কথা বলতে পারছি না। সাবাস অস্পষ্ট হেসে নীরের হাতে কয়েকটা বাদাম দিয়ে বলল, আয় দুজন মিলে তোর সতীনকে কামড়ে কামড়ে খাই। নীর হেসে উঠে বাদামগুলো নিয়ে নিল। তারপর দুজন মিলে খুবই নিষ্ঠুরভাবে বাদামগুলোকে হত্যা করতে লাগলো। বাদাম খাওয়া শেষে দুজনে নিজেদের পাশ থেকে এক গ্লাস পানি নিয়ে একে অপরকে দিতে ধরলে আচানক ওদের ঠোঁট এক হয়ে গেল। 1 সেকেন্ড আহাম্মক হয়ে চোখ বড় বড় করে থাকার পর ওরা একে অপরের থেকে দূরে সরে গেল। দুজনে যে মারাত্মক লজ্জা পেয়েছে তা ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিছুক্ষণ পর সাবাস গলা খাঁকড়ি দিয়ে বলল, রাত হয়েছে, ঘুমিয়ে পড়। নীর নিজেকে সামলে নিয়ে শুয়ে পড়ল। সাবাস রুমের লাইট অফ করে দিয়ে নিজেও শুয়ে পড়ল। কিন্তু কিছু সময় আগের ঘটনাটা ওদের ঘুমাতে দিচ্ছে না। শ্বাস প্রশ্বাস অদ্ভুত আচরণ করছে। সাবাসের হঠাৎ মনে হচ্ছে ওরা বিছানায় না ঘুমানোই বেস্ট হবে, কিন্তু কোন এক চৌম্বকীয় শক্তি যেন ওকে বিছানার সাথে আটকে রেখেছে। নীর চোখ বন্ধ করে রেখেছে। ওর মনে হচ্ছে সাবাস ওর খুব কাছে, তাই ও একটু একটু করে সরতে লাগলো। সরতেই থাকলো, কারণ যত দূরে যাওয়া যায় তত ভালো। নীর সরছে আর বিড়বিড় করে বলছে, আর একটু, আর অল্পখানি, এই তো দূরেই চলে এসেছি, আর 1 আঙ্গুল সরলেই হবে। কিন্তু 1 আঙুল সরার পর এমন দূরে গেছে যে সোজা মেঝেতে গিয়ে ঠাঁই হলো। বিছানা থেকে ধপ করে নিচে পড়ার কারণে নীর ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে উঠল। সাবাস চটজলদি বিছানা থেকে নেমে লাইট জ্বালিয়ে দিয়ে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে? নীর সাবাসের দিকে তাকিয়ে 32 পাটি দাঁত বের করে হাসলো। তা দেখে সাবাস ভুরুকুচকে বলল, আমার কেন যেন মনে হচ্ছে তুই শেহনাজের মতো হয়ে যাচ্ছিস। পরে যাও কি একটা ছোঁয়াচে রোগ হয়ে গেছে নাকি মাইরি? ড্রয়িং রুমে বসে বসে মেহমেদ কফি খাচ্ছে আর গভীরভাবে কিছু চিন্তা করছে। অবশ্য গভীর চিন্তাটা যে সিরিয়াস কিছু হবে না সেটা নিশ্চিত। হয়তো ভাবছে, কাক কেন কালো রঙের, গোলাপি বা নীল রঙের কি জন্য হলো না? দুনিয়াতে এত ভদ্র ভদ্র মানুষ থাকা সত্ত্বেও সাজিদ কেন ওর ভাই হলো? তুষারের মতো এমন একটা ছেলে ওর কিভাবে হতে পারে? ওর ভাবনাগুলো বাধাপ্রাপ্ত হলো সাবাসের আগমনে। ও সদর দরজা দিয়ে প্রবেশ করার পরপরই হাঁক ডাক করতে লাগলো, মাম্মা কোথায় তুমি? এক গ্লাস পানি আর বাদাম দাও। মেহমেদ বলল, ভাবি ছাদে গিয়েছে, নিচে গিয়ে খেয়ে নাও। সাবাস হাই তুলে বলতে লাগলো, মাম্মা নেই তো কি হয়েছে? বউ তো আছে। বউ থাকতে নিচে কেন নিয়ে খেতে যাবো চাচ্ছ? নিজের মতো বোকা ভেবো না ওকে। মেহমেদ থম মেরে বিড়বিড় করে বলতে লাগলো, এটা যে সাজিদ ভাইয়ের ছেলে সে বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। ভাবির মতো হলে তো ক্ষতি ছিল না। সাবাস ওকে পাত্তা না দিয়ে পুনরায় হাঁক ছাড়তে লাগলো। নিকি এদিকে একটু শুনে যা তো। নীর শেহনাজের সাথে বাগানে ছিল। সাবাসের কণ্ঠ শুনে ও ভিতরে প্রবেশ করতে করতে বলল, হ্যাঁ সাবাস ভাইয়া বলুন। মেহমেদ অজান্তেই জোরে হেসে ফেলল। অতঃপর বহু কষ্টে হাসি আটকে গলা খাকারি দিয়ে বলল, বাহ চমৎকার, এমন দম্পতি দেখে মন ভরে গেল। সাবাস আর নীর থতমত খেয়ে গেল। মেহমেদ কফি খাচ্ছে আর হাসি আটকানোর জন্য বারবার গলা খাকারি দিচ্ছে। তা দেখে সাবাস ইশারায় নীরকে ওর পিছু নিতে বলল। নীরও সেই অনুযায়ী সাবাসের পিছু পিছু যেতে লাগলো। রুমে এসে সাবাস দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলো। নীর রুমে আসতেই সাবাস দরজাটা লাগিয়ে দিয়ে নীরের হাত ধরে ওকে নিজের কাছাকাছি এনে বলতে লাগলো, দেখ নাকি আমাকে তুই যা ইচ্ছে ডাকতে পারিস, কিন্তু ভাইয়া না। স্বামীকে ভাইয়া বলে ডাকা হারাম। তুই কি আমাকে ভাইয়া ডেকে নিজের পাপ বাড়াতে চাচ্ছিস? নীর মাথা ডানে বামে ঝাঁকিয়ে না বোঝালো। সাবাস ওর চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, আমাকে ডাকার জন্য কোনো নাম খুঁজে না পেলে হ্যাঁ গো ও গো এই যে ব্লাবলা বলে ডাকতে পারিস, আমার নাম ধরেও ডাকতে পারিস, আমি মাইন্ড করবো না। নীর সাবাসের কাছাকাছি থাকায় এতক্ষণ লজ্জা পাচ্ছিল, কিন্তু এবার ওর কথা শুনে হেসে ফেলল।
ওর হাসির দিকে পলকহীন চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে সাবাস বাঁকা হেসে বলল, না হওয়া বাবুর আপু বড় রাখতে পারিস, বিশ্বাস কর আমি একটুও মাইন্ড করবো না। নীরের হাসি বন্ধ হয়ে গেল। সাবাসের থেকে দূরে সরার জন্য হাঁসফাঁস করতে লাগলো, কিন্তু সাবাস ওকে আরো শক্ত করে নিজের বাঁধনে আবদ্ধ করে ফেললো। ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে ওর কাছাকাছি যেতে লাগলো। নীর তা দেখে ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেললো। ওর অবস্থা দেখে সাবাস অস্পষ্ট হেসে ওকে ছেড়ে দিয়ে বলল, একটু বাদাম এনে দিবে?